পৃষ্ঠা ১১৫ পরিবেশ ও বনভূমি, বনের উপাদানসমূহ। পরিবেশ ও বনভূমি। বনে থাকে বাঘ, সত্যিই থাকে তো বাঘ? আর কে থাকে আর কি থাকে? সুধন বলল, বনে বাঘ নেই তো, বনে থাকে হাতি, মাঝে মাঝে বেরিয়ে আসে, আমাদের ঘরবাড়ি ক্ষেত নষ্ট করে দেয়। থাকে মৌমাছির দল, শেয়াল, খরগোশ, শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস, আরও কত গাছ। ছবি বলল, কোথায় বাঘ? বনে তো পাইন গাছের সারি, আর ওক, ফার, বার্চ ও রডোডেনড্রন গাছ। ফার্ন আর নানা রকম ঝোপঝাড়, প্রজাপতি আর ঝর্ণা, চিতাবাঘ, কালো ভালুক, লাল পান্ডা ঘোরে। মালতী বলল, বাঘ তো আছেই, মাঝে মাঝে বাড়িঘরে হানা দেয়, আর আছে সাপেরা, বুনো শুয়োর, বাঁদর, হরিণ, মেছো বেড়াল, ভোঁদড়ও আছে অনেক। আছে সুন্দরী, গরান, হেতাল গাছেরা, আর দুপা যেতে নদী আর জলা। কুমির কামটের ভয়ও আছে। পৃষ্ঠা ১১৬। আকরাম বলল, আছে বাঘ, হাতি, বাইসন, একশৃঙ্গ, গন্ডার, চিতাবাঘ, চাঁপ, চিলনি, লালি, কত রকম গাছ। বিশু বলল, বনে হরিণ আছে, বাঘ কোথায়? কাঠবেড়ালি, শেয়াল, বনবিড়াল, গিরগিটি আছে, আর অনেক গাছ, শাল, সেগুন, অর্জুন, হরিতকি, আম, লিচু। সবার কথা শুনে ক্লাসের সকলেই বুঝলো, গাছ সব বনেই আছে, জীবজন্তু সব বনেই আছে, তবে সব বনে একরকম গাছ নেই, নানা বনের জীবজন্তুও আলাদা। দিদি বললেন, শুনলে তো, বনে কী কী থাকে? বাগানে যেসব গাছ থাকে সেগুলোও বনে থাকে। বনে মাঝে মাঝে জলাভূমিও থাকে। বনে গেলে শোনা যায় নানা রকম পোকা, পশু পাখিদের ডাক। এসব নিয়েই বন। তোমার কাছাকাছি যে বন আছে সেখানকার পশু, গাছপালা ও বনজ উৎপাদনের কথা লেখো। বনের গাছপালার নাম, বনের পশুদের নাম, বন থেকে তোমরা কি কি পাও, বনের কি কি অন্য জায়গায় চলে যায়। পৃষ্ঠা ১১৭। বন থেকে কি কি পাই? বনের গাছ আমাদের নানা কাজে লাগে। দরজা, জানলা, টেবিল, চেয়ার তো আছেই। গাছের ছাল থেকে মশলা হয়। একথা শুনে ফরিদা বলল, ছাল থেকে ওষুধও হয়, দড়ি তৈরির আঁশও হয়। জন বলল, পাতা, লতা থেকেও ওষুধ হয়। আগে গাছের পাতার উপর লেখা হতো, এখনও গাছ থেকেই কাগজ হয়। এছাড়া ফুল ফল তো আছেই। এসব শুনে দিদি বললেন, বাহ, এই তো অনেক কিছু জানো। কেয়া বলল, বনের কিছু গাছ খুব লম্বা, নারকেল, তাল, শাল, বট, অশ্বত্থ, আবার চারদিকে ছড়িয়ে বিরাট গাছ। এভাবেও গাছের আলাদা দল করতে পারো। কলা, পেঁপে, নরম কাণ্ডের গাছ, শাঁকালু, লতানো গাছ। কিছু গাছ খুব ভিজে মাটিতে হয়, কিছু গাছ জলেও হয়। কারো পাতা ঝরে পড়ে, কারো পাতা আবার চিরসবুজ। কোন গাছের কোন অংশ থেকে কি হয় তা শিক্ষক শিক্ষিকা ও বড়দের কাছে জেনে নাও, আলোচনা করে লেখো। ওষুধ, দড়ি, আসবাবপত্রের কাঠ, কাগজ, মশলা, ফল, ফুল। ২. তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের কি কি গাছ পাওয়া যায় খুঁজে দেখে আলোচনা করে লেখো। লম্বা গাছ, ছড়ানো বড় গাছ, নরম কাণ্ডের গাছ, লতানো গাছ, স্যাঁতস্যাঁতে মাটির গাছ, জলাভূমির গাছ। পৃষ্ঠা ১১৮। হারিয়ে যাওয়া বন আর নতুন বন। আগে তো সমস্ত স্থলভাগটাই ছিল বন। চাষ করতে শেখার আগে মানুষ গাছ কাটতেও শেখেনি। ক্রমে মানুষ চাষ করতে শিখলো, গাছ কাটার ধারালো অস্ত্র বানালো। এবার দরকার চাষের জমি। শুরু হলো গাছ কাটা। চাষের জমি বাড়াতে গিয়ে বন কমতে থাকলো। তৈরি হলো নগর, শহর। এক জায়গায় অনেক মানুষ ভিড় করতে থাকলো, কিন্তু শহরের বাতাসে বেড়ে গেল ধুলো, ধোঁয়া। গাছের পাতা ধুলোয় ঢেকে গেল। শ্বাসকষ্টের অসুখ, মৃত্যু বাড়াও শুরু হলো। গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না, একথা কিছু লোক বুঝলো, যতজনকে পারলো বোঝালো, কিন্তু বনের আকার ছোট হতেই থাকলো। গাছ থাকলে তবেই তো হাওয়া আটকাবে, মেঘ থমকে দাঁড়াবে, ঠান্ডা হয়ে জলের বড় বড় ফোঁটা হবে, মাটিতে ঝরে পড়বে। গাছ নেই তাই বৃষ্টি নেই। অনেক জায়গায় রোদে পুড়ে পুড়ে মাটির ধরন বদলে গেল, মরুভূমি হয়ে গেল, তাতেও হুঁশ নেই। চাষ করলেও গাছ থাকে, কিন্তু শহর বাড়তেই থাকলে ক্রমে চাষের জমিও কমতে থাকলো। শুরু হলো খাদ্যের অভাব। ফল খাবে, ফলের গাছও বেশি নেই, সেও তো কাটা পড়েছে। বন নেই, পশুরা বারবার লোকালয়ে চলে আসছে, ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, ফসল নষ্ট করছে। এবার নিজেদের ভুল বোঝা শুরু হলো। ফলের এত দাম, তাই অনেক লোক ফলের গাছ কাটা বন্ধ করলো। অনেকে চাষের জমিতে ফলের গাছও লাগালো, পেয়ারা গাছ, কলা গাছ, আম গাছ। প্রথম কয়েক বছর ফল ফসল দুইই হলো, তারপর সেগুলো ফলের বাগান হয়ে গেল। কাঠেরও তো দাম অনেক, তাই অনেকে ছোট গাছ কাটা বন্ধ করলো। কেউ কেউ পুকুর পাড়ে শাল, সেগুন গাছ লাগিয়ে দিল।
কেউ বা আরও এক ধাপ এগিয়ে গেল, বাড়ির পাশে বা চাষের জমিতে বনের এসব গাছ চাষ শুরু করলো। রাস্তার ধারে গাছ লাগানো শুরু হলো, সব দিক বজায় রেখে বাঁচার ভাবনা এলো। শহরগঞ্জেও গাছ চাই, কারখানার পাশেও গাছ চাই, বড় বন চাই, ছোট বন চাই, তবেই উন্নত শিল্প কারখানা, গ্রাম শহরের জীবন টেকসই হবে। দিদিমার কাছে অসীম এসব মুগ্ধ হয়ে শুনল, ক্লাসে এসে সব বলল। দিদিমণি বললেন, লোকালয়ের মাঝেই এইসব ছোট ছোট বন হচ্ছে, এগুলোকে বলে সমাজভিত্তিক বন। তবে এ ধরনের বনও যথেষ্ট হয়নি, আমাদের দেশে বন কম, আমাদের রাজ্যে খুব কম, বড় বনেও গাছ কম, তাই সুযোগ পেলেই গাছ লাগাবে। পৃষ্ঠা 119। বেড়াতে গিয়ে বন দেখা। পথের পাশে একটা বড় বনের মতো মোটা মোটা গাছ, তবে ফাঁকা ফাঁকা, কোনো গাছের গুঁড়ি হাত দিয়ে বেড় পাওয়া যায় না, বেড় দিয়ে ধরতে গেলে 3 জন মিলে ধরতে হবে। মামার বাড়িতে স্বপন আগেও এসেছে, কিন্তু এদিকটায় আসেনি, তাই এসব দেখেনি। সে ভাবলো কত বছরে গুঁড়িগুলো এত মোটা হয়েছে, কি গাছ এগুলো, পাতা দেখে মনে হয় আম গাছ। ভাবতে ভাবতে 7-8 মিনিট হেঁটে ফেললো। বনের ভিতরে একটা শান বাঁধানো পুকুর রয়েছে, একটু একটু ভাঙা হলেও বেশ ভালো ঘাট, ঘাটে কেউ নেই। সন্ধে হয়ে আসছে, যদি পথ চিনতে অসুবিধে হয়, তাই বেশি ভিতরে গেল না, বাড়ি ফিরে গেল। সব শুনে দাদু বললেন, ওটাকে বলে বিশালাক্ষীর আম বাগান, পুকুরটাকে বলে বিশালাক্ষীর পুকুর, আর একটু গেলেই বিশালাক্ষীর মন্দির। বাগানে কমপক্ষে 2000 আম গাছ আছে, গাছগুলো কে লাগিয়েছে কেউ জানে না। স্বপন বলল, শুধু আম গাছ লাগালো কেন? সে কি আর আমিই জানি, ছোট থেকেই ওইরম দেখছি। গাছগুলো 300-400 বছরের পুরনো। পৃষ্ঠা 120। ঠাকুরদা বলতো, আগে অনেক রকম গাছ ছিল, এত বাড়ি তখন ছিল না, আরও বাগান ছিল, ওই বাগানেরই লাগোয়া বাগান কেটে কেটে ঘর বাড়ি হতো, ফলের গাছগুলো রেখে দিত, অন্য গাছ কেটে বাড়ির দরজা জানলা খাট চৌকি করতো, কাঁঠাল জাম গাছও কাটত। আম খুব দামে বিক্রি হয়, তাছাড়া আম কাঠ বেঁকে যায়, তাই আম গাছগুলোই রয়ে গেল। আমগুলো বিক্রি করে কারা টাকা পায়? একটা ট্রাস্টি আছে আর পঞ্চায়েত আছে, তাদের মধ্যে কিছু একটা চুক্তি আছে। আমের ব্যাপারীরা গাছ জমা নেয়, পাহারা দেয়, আম বেচে। স্কুলে গিয়ে স্বপন মামা বাড়ির দেশের আম বাগানের কথা বলল, সবাই মন দিয়ে শুনল। আয়শা বলল, আমার ফুপুর বাড়ির পাশেও এরকম বন আছে, এপার থেকে ওপার যেতে আধ ঘন্টা লাগে, সেটাকে বলে দৌলত মাজারের বন। সেখানে আম গাছ নেই, শাল, শিশু, গামার গাছ আছে। ভিতরে মাজার তো, গাছ কাটা নিষেধ, কেউ কাটে না। নিয়তি বলল, আয়শা, মাজার মানে কি রে? সে কিছু বলার আগেই রফিক বলল, মাজার মানে পীর সাহেবের কবরস্থান। নিয়তি সঙ্গে সঙ্গে বলল, ও বুঝেছি। দিদি বললেন, আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে, ওই বাড়ি থেকে আরও 1 কিলোমিটার গেলে ওই রকম একটা বন আছে, সেটাকে লোকে বলে সাহেব জেনের বন, নিজের দেখা বনখণ্ড। নিয়তি, কৃষ্ণা, আয়েশা একটু মুখ চাচাই করলো, তারপর একসঙ্গে বলল, আমাদের গ্রামে কোনো বন নেই, পাশের গ্রামেও নেই। দিদি বললেন, এসব ঘন বসতির অঞ্চল, মন্দির, কবরস্থান, জেন, এইসবের নামে কিছু বনখণ্ড এখনো আছে, না হলে সব জায়গায় বাড়ি হয়ে যেত, হয়তো নতুন করে কিছু সামাজিক বন সৃজন হতো। অম্লান বলল, দিদি, আপনাদের ওখানকার বনটাই দেখতে যাব একদিন। বেশ তো, দেখে আসবে, তারপর নিজেদের দেখা বন নিয়ে আলোচনা করবে আর সেই বন সম্পর্কে লিখবে। পৃষ্ঠা 121। তোমার নিজের দেখা বন সম্পর্কে নিচে লেখো। নিজের দেখা স্থানীয় বনখণ্ড, তার ইতিহাস, বনের নাম, গ্রাম, পোস্ট, জেলা, কত সময় হেঁটে বনটা পেরিয়ে যাওয়া যায়, উত্তর থেকে দক্ষিণে, পূব থেকে পশ্চিম, বনে কি কি গাছ দেখেছ, গাছের সংখ্যা কত শত বা হাজার হতে পারে, বনে কি কি পাখি দেখেছ, বনে কি কি পাখির বাসা দেখেছ, বনে কি কি জলাশয় দেখেছ, বনের ভেতরে আর কি কি দেখেছ, ওই বনের ইতিহাস সম্পর্কে স্থানীয় লোকদের বক্তব্য, কত বছরের পুরনো বন, কারা দেখভাল করে, অন্যান্য বিষয়। ওই বন সম্পর্কে তোমার নিজের কি মনে হয়েছে? বিষয়, নিজের কি মনে হয়েছে। পৃষ্ঠা 122। বন্য প্রাণীর সুরক্ষা। স্কুলের পথে 4 বন্ধুর খুব তর্ক হলো। প্রণব বলল, আগে সব বনেই বাঘ ছিল, না হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বনে থাকে বাঘ লিখতেন। অন্যরা বলল, আগেও ছিল না, আগে থাকলে এখনও থাকতো, সব বাঘ কি আর মরে যেতে পারে? ক্লাসে এসব বলল ওরা, সব শুনে দিদিমণি বললেন, বাঘ তো অনেক রকম,
ডোরাকাটা বাঘ, চিতাবাঘ, নেকড়ে বাঘ, এদের কেউ না কেউ সব বনেই ছিল। ডোরাকাটা বাঘই ছিল অনেক বনে। কবি যখন লিখেছিলেন তখন এদেশে বাঘ ছিল 40,000-এর বেশি, এখন সে সংখ্যা 2,000-এরও কম। রেহানা বলল, বাঘ এত কমে গেল কি করে? লীনা বলল, জানিস না, মানুষ বাঘ মারত, বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে বীর ভাবত, নিজে বাঘ মেরেছে এমন ছবি ঘরে টাঙিয়ে রাখত। সুবীর বলল, কিন্তু বাঘও এসে মানুষ খেত। রফিক বলল, বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না, মানুষ তো খায়ই না। রফিক কিন্তু ঠিকই বলেছে, খিদে না পেলে বাঘ হরিণও মারে না, বেশিরভাগ সময় মানুষ অকারণে বাঘ মেরেছে, সেই জন্যই বাঘ এত কমে গেছে। তবুও যে কটা বাঘ এখনো আছে তাদের জন্যই সুন্দরবনটা আছে, না হলে মানুষ সব গাছ কেটে ফেলত। বাঘের জন্যই লোকে গাছ কাটতে ভয় পায়। তা বটে, মানুষ যত খুশি পশু পাখি মেরেছে। একটা মস্ত বড় পাখি ছিল, তার নাম ডোডো। মাংসের লোভে ডোডো পাখি শেষ করে দিয়েছে মানুষ। হুইয়া পাখির পালক ছিল সুন্দর, সেই পালক ঘরে রাখবে বলে মানুষ তাদেরও মেরে ধ্বংস করে দিয়েছে। 123। লীনা বলল, শুধু চিড়িয়াখানায় একটা দুটো আছে, তাহলেও তো হতো, ওরা একেবারেই নেই। নাম না জানা আরও অনেক পশু পাখিও আজ লুপ্ত। কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য, হাতি মারে তার লম্বা দুটো দাঁতের জন্য। এগুলো খুব খারাপ কাজ, এমন অন্যায় করলে শাস্তি দেওয়া উচিত। তোমার অঞ্চলে কি কি পশু পাখি মারা হয়, কেন মারা হয়, এসব নিয়ে আলোচনা করে লেখো। আর যারা মারেন তাদের শাস্তি বিষয়ে তোমাদের মতও লিখো। পৃষ্ঠা 124। পরিবেশ, খনিজ শক্তি সম্পদ, কয়লা। তা সে যতই কালো হোক। অজিতদের স্কুলে আসার পথে ইটখোলা পড়ে, সেখানে 3 লরি কয়লা এলো। অজিত ও তার বন্ধুরা সবাই বুঝলো 10-15 দিনের মধ্যে ইট পোড়ানো শুরু হবে। কয়লা দেখে অজিত বলল, এই কয়লা কোথা থেকে আসে জানিস? 2-3 জন একসঙ্গে বলল, রানীগঞ্জ থেকে। বর্ধমান শহর থেকে পশ্চিমে আরও 80-90 কিলোমিটার। সবাই জানে অজিতের মামা কয়লা খনিতে চাকরি করেন। অজিত সেখানে যায়, সেখানকার অনেক কিছুই জানে। তাই মনসুর বলল, কয়লা খনি কেমন রে? পুকুরের মতো? এখানে পুকুর কাটতে কাটতে একসময় বালি বেরোয়, ওখানে তেমনি কয়লা বেরোয়? সেরকম হয়, সেগুলোকে বলে খোলা মুখ খনি। তবে বড় খনিগুলো খুব গভীর, সুড়ঙ্গ করা থাকে, সেখান দিয়ে ঢুকতে হয়। খানিকটা যাওয়ার পরেই চারিদিকে কালো। অবশ্য গাইডরা পথ দেখান। ইলেকট্রিকের আলো নেই, আছে, তবে চারিদিকে কালো কয়লা। আলোর জোর কি আর হয়? মেঝেটা সিমেন্টের, তা কি করে হবে? কয়লার মধ্যেই তো সুড়ঙ্গ, তার মেঝেও কয়লা, দেওয়াল কয়লা, ছাদ কয়লা। আবার এখানে সেখানে জল চুইয়ে পড়ছে, হাঁটার পথটা কাদা কাদা মতন। স্যার আসার পরে আবার এসব কথা উঠল। অজিত বলল, হাঁটতে হাঁটতে যে নেমে যাচ্ছি তা বুঝতেই পারিনি। মামা পরে বলেছিল 500 মিটারেরও বেশি গভীরে গিয়েছিলাম আমরা। মনসুর বলল, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে, তুই তো সমুদ্রের গভীরে চলে গিয়েছিলি। মনসুরের কথায় সবাই হাসলো। স্যার হেসে বললেন, সে তো বটেই, ওখানে 600 মিটার গভীরেও কয়লা আছে। 125। কেমন করে হলো কালো? ঘণ্টাখানেক পরে অন্য একটা জায়গায় উঠলাম। মামা সাবিনা বলল, খনি থেকে উঠলি কতক্ষণে? ঘণ্টাখানেক পরে অন্য একটা জায়গায় উঠলাম, মামার কোয়ার্টার্সের কাছে। যাওয়ার সময় গাড়িতে আধ ঘন্টা লেগেছিল। মামা পরে বললেন, খনির ভিতর দিয়ে রাস্তাটা অনেক কম হয়। কত বড় রে একটা খনি? স্যার বললেন, ওই অঞ্চলে অনেক জায়গা জুড়ে কয়লা খনি। আসানসোল, রানীগঞ্জের উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিমে খনিগুলো ছড়ানো। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াও কয়লা খনি আছে। প্রায় 1,500 বর্গ কিলোমিটার জুড়ে কয়লা খনি। সাবিনা বুঝতে পারল না। অজিত বলল, ধর একটা জায়গা 60 কিলোমিটার লম্বা, 25 কিলোমিটার চওড়া, 60 আর 25 গুণ কর, দেখবি জায়গাটার ক্ষেত্রফল 1,500 বর্গ কিলোমিটার হবে। স্যার বললেন, ঠিক বলেছ, তবে কয়লা খনি অঞ্চলটা অবশ্য ওই রকম আয়তাকার নয়। কিন্তু মাটির নিচে এত কয়লা এলো কোথা থেকে? সাবিনা কথা জানতে চাইল। স্যার বললেন, কাঠ কয়লা কি করে হয় জানো? ফরিদা বলল, হ্যাঁ স্যার, জ্বলন্ত কাঠে জল দিতে হয়, কাঠ নিভে যায়, কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায়। অরূপ বলল, জ্বলন্ত কাঠটা বস্তা দিয়ে চাপা দিলেও নিভে যায়। স্যার বললেন, তুমি কি ওভাবে কাঠকয়লা করেছো নাকি? হ্যাঁ স্যার, ওইভাবে নেভালে সেই কাঠকয়লা দিয়ে তুবড়ি বানানো যায়। বেশ, ধরো ভূমিকম্প হয়ে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়ে গেল,
100 বছর পরে ওই গাছপালার কাঠগুলোর কি হবে? মাটির নিচে চাপে আর জলে পচে যাবে? পবন বলল, না স্যার, কাঠের অসার অংশগুলো পচে যাবে, কিন্তু সার অংশগুলো পচবে না। তাহলে ওগুলোর কি হবে ভাবো দেখি। মনে করো কোনোভাবে বড় বড় অনেক গাছ চাপা পড়ে গেল। 1000 বছর পরে ওই গাছগুলোর কি হবে? নিজেরা আলোচনা করো, বড়দের সঙ্গে কথা বলো, তারপর লেখো। পৃষ্ঠা 126। পুড়ে পুড়ে তাপ দিল, রইল পড়ে ছাই। পরদিন অরিব বলল, ওই গাছগুলো অনেক দিন চাপা থাকলে কি কয়লা হয়ে যাবে? কাঠ কয়লার মতো হবে? মাটি তো আর জ্বলে না, লোহাও জ্বলে না, কাঠ আর কয়লা জ্বলে। ওইভাবে বোধহয় কয়লা তৈরি হয়েছে। স্যারকে এই কথা বলতে স্যার খুব খুশি হলেন। বললেন, এই তো বেশ আন্দাজ করেছো। তবে 1000 বছরে হয়নি, অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকে কয়লা হয়েছে। প্রাণীদের হাড় থেকেও হতে পারে। কয়লার অনেক অংশই কার্বন। পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান ওই কার্বন। অনেক দিন ধরে পড়ে থেকে চাপে শক্ত হয়ে গেছে। রুবি বলল, সার অংশটা জমাট হয়ে গেছে আর সব কিছু পচে গেছে, তাই না স্যার? হ্যাঁ, তবে শুধু চাপ নয়, মাটির নিচে গরমও খুব। চাপে আর তাপে এমন হয়েছে। কার্বন অংশটা জমাট হয়ে রয়ে গেছে, ওই কার্বন জমেই কয়লা। তাহলে কয়লা পড়লে ছাই হয় কেন? সব কয়লায় বেশি ছাই হয় না। চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমে যায়, কার্বন কমে না। ফলে কয়লায় কার্বনের ভাগ বেড়ে যায়। সেই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। সেগুলো নিশ্চয়ই মাটির অনেক গভীরে থাকে, তাই না? ঠিকই বলেছ, কিন্তু কেন এমন ভাবছো? আয়ুব বলল, গভীরে থাকলে বেশি চাপ পড়বে, আর গভীরে তো গরমও বেশি। বাহ, এবারও ঠিক বলেছ, কিন্তু এ কথা জানলে কি করে? টিভিতে আগ্নেয়গিরি দেখেছি, গরম লাভা বাইরে বেরিয়ে আসে, তাই মনে হলো মাটির গভীরে খুব গরম। পৃষ্ঠা 127। কয়লার ধোঁয়া দূষণ। বাড়ি ফেরার পথে আয়ুব বলল, তুই তো সুড়ঙ্গ গেলি, খনির ভিতর তো শ্বাসকষ্ট হয়নি? সুড়ঙ্গের মধ্যে বাতাস পাঠানো হয়, কম্পিউটারে কত মাপামাপি, দরকার হলে অক্সিজেনও পাঠায়। বড় কিছু ভুল হওয়ার আগেই কম্পিউটারে ধরে ফেলে, অ্যালার্ম বেজে ওঠে। কথা বলতে বলতে ওরা রেল লাইনের পাশের রাস্তা ধরে হাঁটছিল। ওখানে অনেক চেনা লোক থাকেন। বিকালে অনেকেই কয়লার উনুন জ্বালান। কেয়া বলল, দেখ না, কয়লার আঁচ থেকে কীরকম ধোঁয়া উঠছে। পরদিন ক্লাসে এসব কথা হলো। স্যার বললেন, ওই ধোঁয়া খুব বিষাক্ত। কেয়া বলল, চোখে গেলে খুব চোখ জ্বালা করে। কাঠের ধোঁয়াতেও তাই হয়। দুটোরই তো একই উৎস। সবচেয়ে সমস্যা কি জানো? ধোঁয়ায় সালফার, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। তাই চোখ জ্বালা করে। হ্যাঁ, চোখে একটু আধটু ধোঁয়া লাগলে কিছু হবে না, কিন্তু যাদের চোখে রোজ লাগে তাদের চোখের ক্ষতি হবে। অরূপ বলল, ওই ধোঁয়াতে কোনো বিষাক্ত গ্যাস আছে? একটা বিষাক্ত গ্যাস তো আছেই, কার্বন মনোক্সাইড। এছাড়াও ধোঁয়ায় অনেক গুঁড়ো জিনিস থাকে, সেগুলো শ্বাসে গেলেও তো ক্ষতি। ক্ষতির আরও অনেক কিছু থাকে ধোঁয়ায়। এসব নিয়ে বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলো, বাড়িতে পাড়ায় আলোচনা করো। কয়লার ধোঁয়া কোথায় গেলে কিভাবে ক্ষতি হয় আলোচনা করে লেখো। ধস না নামে যেন। নিতাইদের পাড়াটা মজা নদীর গায়ে। বাড়ির কাছে পৌঁছে গেছে নিতাই। পৃষ্ঠা 128। হঠাৎ দেখলো নদীর দিকটায় অনেক লোক। কি ব্যাপার? সুভাষ কাকা বললেন, একটা ছেলে পড়ে গেছে। ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছিল, বুঝতে পারেনি যে ভিতর থেকে বালি কাটা হয়েছে। উপরের মাটি ধসে বাচ্চাটা গর্তে পড়ে গেছে। নদীর পাড়ের উপরের দিকে একটু মাটি, তার নিচে বালি থাকে। বাড়ির মেঝে তৈরি করতে বালি লাগে। তখন ওই মাটির নিচে বালি তুলে নেয় লোকজন। বিনা দিদা বললেন, ছেলেটার বেশি লাগেনি, কিন্তু ভিতর থেকে এমনতর বালি কেটে নিলে মাটি তো ধসে পড়বেই। নিতাই ভাবলো, কয়লা খনিতে কয়লা তুলে নিলে কি হবে? ওদিকেও তো অনেক জায়গায় উপরে মাটি, ভেতর থেকে আগেই কয়লা তুলে নিয়েছে, সেখানেও তো এভাবে মাটি ধসে যেতে পারে। পরের দিন নিতাই এই কথা ক্লাসে সবাইকে বলল। অজিত বলল, ওই ফাঁকা জায়গাগুলো বালি দিয়ে ভরাট করে দিতে হয়, অবশ্য মাটি আলগা থেকে যায়। স্যার বললেন, সেজন্য খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার, শিকড়গুলো যাতে মাটির নিচে জালের মতো ছড়ায়। নিতাই বলল, বুঝেছি, তাহলে ধসের কোনো ভয় কমে। কয়লা তুলে বালি দিয়ে ভরাট করা হয়, গাছও লাগানো হয়, তবু ধস নামে।
একটা দুটো নয়, অনেক জায়গায় ধস নেমে বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এই কারণে খনি থেকে সব কয়লা তোলা যায় না, কিছু খনি থেকে হয়তো একটু বেশি কয়লা তোলা হয়ে গেছে, সেখানেই ধস নামে। কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে, লেখো, ছবি আঁকো। প্রচলিত শক্তি, ব্যবহার ও সম্ভাবনা, পৃষ্ঠা 129। কম গরম আগুন, বেশি গরম আগুন। স্যার, ক্লাসে আসতে অজিত জানতে চাইল সব আগুন একই রকম গরম কিনা। স্যার বললেন, সব আগুন একরকম গরম নয়, গরমের কম বেশি আছে, কিন্তু কাজে কম গরম আগুন হলে চলে, যেমন রান্না। খালেদা বলল, কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানিয়েও রান্না করা যায়। ঠিক, কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে, কিন্তু যদি খুব গরম আগুন লাগে তাহলে কয়লা আরও খাঁটি হওয়া চাই, খুঁজতে হবে কোন কয়লায় কার্বন বেশি। অজিত বলল, কিন্তু কি কাজে অত গরম আগুন লাগে? লোহা ইস্পাতের কারখানায় লোহা গলাতে হয়, সেখানে লাগে। তাছাড়া বিদ্যুৎ তৈরি করতে লাগে, বিদ্যুৎ দিয়ে সব কাজ করা যায়। আলো জ্বলছে, পাখা চলছে, টিভি, কম্পিউটার সব চলছে। রুবি বলল, দাদু বলে তোমার যখন আমার মতো বয়স হবে তখন পেট্রোল ডিজেল ফুরিয়ে যাবে, তখন বাসও হয়তো বিদ্যুৎ দিয়ে চলবে। পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন হয়। পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা, মাটির নিচেই পাওয়া যায়। জীবদেহ থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবেই হয়েছে। কয়লা, পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি। আয়ুব বলল, কয়লা না হয় ফুরোবে, যা জমা আছে সেইটুকুই আছে, পেট্রোল ডিজেল কি করে ফুরোবে? স্যার বললেন, পেট্রোল ডিজেলও কয়লার মতো। এই বলে স্যার বোর্ডে বিষয় লিখে দিলেন। সবাই পড়ল। আয়ুব বলল, তাহলে তো দুটোই ফুরিয়ে যাবে। স্যার বললেন, তবে পেট্রোলিয়াম আগে ফুরোবে, কয়লা তারপরেও চলবে, কিন্তু কয়েকশো বছর পরে তাও ফুরোবে। তোমাদের এলাকায় পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিদ্যুৎ দিয়ে কি কি চলছে দেখেছ, আলোচনা করে লেখো। পৃষ্ঠা 130। নানাভাবে বিদ্যুৎ। স্কুল থেকে ফেরার সময় সবাই রুবিকে ধরল, পেট্রোল ডিজেলের পর কয়লাও তো ফুরিয়ে যাবে, তখন বিদ্যুৎ শক্তি বা কী করে হবে? রুবি চিন্তায় পড়ে গেল। পরদিন ক্লাসে রুবি জানতে চাইল, স্যার, বিদ্যুৎ দিয়ে এত কিছু হয়, আর বিদ্যুৎ হয় শুধু কয়লা দিয়েই? স্যার হেসে বললেন, কয়লা ছাড়াও বিদ্যুৎ হয়। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখা থাকে, সেটা ঘোরাতে হয়। সে বাষ্পের চাপে ঘোরাও আর সবাই মিলে ঠেলে ঘোরাও। যে ঘোরাবে তার শক্তির একটা অংশই বিদ্যুতের শক্তি হয়ে আসে। অনেকেই ঠিকমতো বুঝতে পারল না। তখন স্যার আবার বললেন, ডায়নামো লাগানো সাইকেল দেখেছো তো? অজিত বলল, বুঝেছি, ডায়নামো চালু করলে প্যাডেল করতে একটু বেশি খাটনি হয়, তবে প্যাডেল করা যাবে। রুবি বলল, ডায়নামোতে ছোট একটা বাল্ব জ্বলবে, জেনারেটরে বরং অনেক আলো জ্বলে। জেনারেটর কোথায় দেখেছো? যাত্রার সময় হয়তো রাজা বিচার করছেন, এমন সময় লোডশেডিং হলো, দর্শকরা হৈ হৈ করে উঠল, 2 মিনিটের মধ্যে জ্বলে উঠল জেনারেটরের আলো, আবার বিচার শুরু হলো। রুবির কথা শুনে সবাই খুব হাসল। ওই জেনারেটর ডিজেলের শক্তিতে চলে, বিদ্যুৎ কেন্দ্রে আরও বড় পাখা ঘোরাতে হয়। আকাশ বলল, পাহাড়ি নদীর জলে তীব্র স্রোত, তার মুখে পাখাটা ধরতে পারলে খুব ভালো হতো। সেটাই করা হয়, তাকে বলে জল বিদ্যুৎ তৈরি করা। একটা জল বিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালাঙে। জল ঢাকা নদীর জলস্রোতের শক্তিতে চলে সেটা। আয়ুব বলল, জলের স্রোত তো আর শেষ হবে না। স্যার এর উত্তর দিলেন না, শুধু হাসলেন আর বললেন, জল নিয়ে তো কত কথা হয়েছে, এবার নিজেরা ভাবো, আলোচনা করো। পৃষ্ঠা 131। জলের স্রোত, সূর্যের তাপ। পরদিন আকাশ বলল, জলের স্রোতটা কি করে হচ্ছে বলতো? পরাগ বলল, সূর্যের তাপে বরফ গলে যাচ্ছে, তাই জল হচ্ছে। বরফ জমছে কেন? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে। অজিত বলল, তাহলে দেখ, সূর্যের তাপেই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া পর্বতে বরফ হতো না, বা সূর্যের তাপ ছাড়া তা গলতও না। রুবি বলল, মনে হচ্ছে সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে। স্যারকে জিজ্ঞেস করতে হবে। ওদের কথা শুনে স্যার বললেন, তাহলে আয়ুব নিশ্চিন্ত, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আয়ুব বলল, আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে, জলের মাধ্যমে। এটাকে বলে জল চক্র। ছবি দেখে ভালো করে বুঝে নাও। সবাই ছবিটা দেখলো। জল বাষ্প হচ্ছে, আবার বরফ গলে জল হচ্ছে। সবাই বুঝলো সূর্য আমাদের কত দরকারি।
খানিক পরে আয়ুব বলল, সূর্যের শক্তি সরাসরি কাজে লাগানো যায় না? রোজ কত কাজে লাগাও, কাপড় কেচে শুকো, ধান শুকো, আর কি করো? সবাই আরও অনেক কিছু বলতে শুরু করলো। স্নানের জল গরম করা, রোদ পোহানো, কোথায় কি আছে তা দেখা। আয়ুব বলল, সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ করা যায় না? তাও করা যায়। সূর্যের আলো সরাসরি বিদ্যুৎ শক্তি তৈরি করে, তা দিয়ে ক্যালকুলেটর চলে, অনেক খেলনা ঘোরে, আরও অনেক কিছু হয়তো দেখেছো, কিন্তু বড় বড় বৈদ্যুতিক আলো জ্বালানো হচ্ছে এমন কেউ দেখেছো? প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। পরদিন নাসরিনের মনে পড়ল দিদির কলেজের কথা। হোস্টেলের সামনে সোলার লাইট আছে, টেবিলের মাপে সোলার প্যানেল, কাঁচ দিয়ে ঢাকা, খানিকটা উঁচু, একটু দক্ষিণে হেলিয়ে রাখে। দিদি বলেছিল সারাদিন ধরে রোদে ব্যাটারি চার্জ হয়, দিনের আলো কমে গেলেই জ্বলে ওঠে। ক্লাসে নাসরিন এসব বলল। স্যার বললেন, ওটাই সৌর বিদ্যুৎ, সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুতের আলো, ওটা এখনো তেমন প্রচলিত নয়। পৃষ্ঠা 132। তাই এটাকে বলে অপ্রচলিত শক্তি। আয়ুব বলল, পেট্রোলিয়াম ও কয়লা ব্যবহার করে যে শক্তি পাওয়া যায় তাকে প্রচলিত শক্তি? হ্যাঁ, ওগুলো প্রচলিত শক্তি। জল বিদ্যুৎ তো প্রচলিত, তবে জল বিদ্যুৎ বারবার ব্যবহার করা যায়, শেষ হবে না, কিন্তু অন্য দুটো ফুরিয়ে যাবে। জল প্রবাহের মতো বায়ু প্রবাহের শক্তি দিয়ে পাখা ঘুরিয়েও বিদ্যুৎ তৈরি করা হয়। রোদ ব্যবহার করে রান্নাও করা যায়, সেই যন্ত্রকে বলে সোলার কুকার। উদ্ভিদ ও প্রাণীদের পচা আধপচা বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস করা যায়, তা দিয়েও রান্না করা যায়। অরূপ বলল, উদ্ভিদ ও প্রাণীদের বর্জ্য তো রোজই পাওয়া যাবে। পরাগ বলল, এগুলো অপ্রচলিত রয়েছে কেন? এগুলোই শুরুতে একটু বেশি খরচ হয়, চেষ্টা করা হচ্ছে এসব খরচ কমানোর। কোনোটা দিয়ে আবার কাজ করাতে সময় বেশি লাগে, এসব ব্যবহারের সহজ পদ্ধতি বের করার চেষ্টা চলছে। বুঝেছি, মানুষ একটু একটু করে সহজ পদ্ধতিগুলো আবিষ্কার করবে। 1. সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে কোন কোন যন্ত্র চলে, কে কি দেখেছ আলোচনা করে লেখো। 2. অপ্রচলিত শক্তি কোনগুলো, কেন তাদের অপ্রচলিত বলছো, কিভাবে তারা প্রচলিত হবে, আলোচনা করে লেখো। পৃষ্ঠা 133। পৃষ্ঠা 133। পরিবহন ব্যবস্থার ইতিহাস। চলাফেরার শেখা লেখা। স্কুল থেকে ফিরছে সবাই, একটু দূরে পাকা রাস্তা, একটা বাস গেল, বেশ ভিড়, সবাই দেখলো। বিশু বলল, যখন বাস ছিল না তখন মানুষ কিভাবে দূরে যেত? অরূপ বলল, ঘোড়া ছিল, কিন্তু ঘোড়ায় চড়া সহজ নয়, তাছাড়া ঘোড়া পোষার অনেক খরচ। গরুর গাড়ি ছিল, ঠাকুমার কাছে শুনেছি। জানি, এখনো তো আছে, মাঠ থেকে ধান তুলে আনে, তাতে কি দূরে যাওয়া সম্ভব? নাসরিন বলল, সময় অনেক বেশি লাগতো, লোকে বেশি দূরে যেতও না। পরদিন ওরা স্যারকে সব বলল। স্যার বললেন, তারপর পালকি এলো, 4 জন লোক কাঠের পালকি বইতো, তার ভিতরে 1 বা 2 জন মানুষ বসতো। 1-2 জন মানুষকে 4 জন মিলে বইতো, নিশ্চয় অনেক ভাড়া লাগতো। তা ঠিক, কলকাতায় ঘোড়ায় টানা গাড়িও ছিল, কিন্তু সেটারও বেশ খরচ ছিল। সাধারণ লোক হেঁটেই যেতেন, দূরে যেতে হলে বয়স্করা গরুর গাড়িতে যেতেন, বাচ্চারাও সেই গাড়িতে উঠে পড়তো, মালপত্র তাতে তুলে দেয়া হতো। শুধু ঘোড়া আর গরুর গাড়ি, অন্য কোনো পশু পরিবহনে কাজে লাগতো না? কেন লাগবে না? সুযোগ পেলেই মানুষ পশুর পিঠে চড়ে বসতো। হাতির পিঠে চড়া, উটের পিঠে চড়া প্রচলিত ছিল, তবে হাতি পোষা অনেক খরচ, উটও কম খরচ নয়। গাধার পিঠে মাল নিয়ে যাওয়ার রেয়াজ ছিল, মানুষও গাধার পিঠে চড়ত। নাসরিন বলল, রিক্সা তখন ছিল না, রিক্সা কবে হলো? বিশু বলল, দাদু বলছিল আগে 2 চাকা রিক্সা ছিল, মানুষ টানত। পৃষ্ঠা 134। হ্যাঁ, আগে রিক্সা মানুষই টানত। রিক্সা 1900 সালে কলকাতায় আসে, তখন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো। 1914 সাল থেকে মানুষ বওয়ায় ওই রিক্সা ব্যবহার শুরু হয়। আগেকার দিনের এইসব পরিবহনের কোনটায় চড়েছ, কোথায় কেমন লেগেছে, সব নিয়ে লেখো। নদীর ওপর ভেসে চলা। তখন চারিদিকে বন, মাটির ওপর রাস্তা কম, ঘোড়ায় চেপেও ভয়ে ভয়ে যাওয়া। বন্যজন্তু আক্রমণ করতে পারে, অন্য লোকেরা আক্রমণ করতে পারে, সে তুলনায় নদীর জল ভালো। নদীতে জল থাকতো অনেক বেশি, আর জলের ওপর কি ভাসে তা মানুষ অনেক আগেই জেনে গেছিল। তাই অনেক আগে থেকেই জলের ওপর দিয়ে ভেলায় চেপে যেত, তারপর নানা রকমের নৌকা পানসি তৈরি করেছিল, নিজেরা যেত, মালপত্র নিয়ে যেত। স্যার নিজেই এসব বলার পর আয়ুব বলল, স্যার পানসি কি?
ডিঙি নৌকোর মতোই, তবে আরও লম্বাটে, হালকা, পাল খাটানো। হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়। পৃষ্ঠা 135। অজিত বলল, হাল কি? আয়ুব বলল, জানিস না, হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো। নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে হাল। আর পালে বাতাস আটকায়, বাতাস নৌকাকে টেনে নিয়ে যায়। অজিত ঠিক বুঝতে পারল না। তা দেখে স্যার বললেন, ধরো তুমি হয়তো ঝড়ের মধ্যে সাইকেলে যাচ্ছ, সাইকেলের হ্যান্ডেল শক্ত করে না ধরলে কি হয়? সাইকেল রাস্তায় রাখা যায় না, পাশের নালার দিকে চলে যায়। তাহলে বোঝো, নৌকোর পালে হাওয়া ধরেছে অথচ ঠিকমতো হাল ধরা নেই, তাহলে কি হবে? বুঝেছি, হালটা ঠিকঠাক না ধরলে নৌকা উল্টে যাবে। আয়ুব বলল, খেয়া পারাপারে নৌকা দাঁড় টেনেই চলে। ঠিক বলেছ, দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয়, তবে নৌকা এগোতে পারে। অজিত বলল, ওই নৌকা বেশি জোরে যেতে পারে না। আয়ুব বলল, জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমারে ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে, পাল থাকে না, দাঁড় থাকে না। ওগুলোতে হাল থাকে তো? অবশ্যই, না হলে চলার সময় দিক ঠিক রাখবে কি করে? পৃষ্ঠা 136। 1. যারা নৌকো, লঞ্চ বা ভুটভুটিতে চড়েছ সে বিষয়ে লেখো। কোথায় নৌকো চড়েছ, কী ধরনের নৌকো, কেন চড়েছ, নৌকোয় আর কারা ছিলেন, কি মালপত্র ছিল, নৌকায় দাঁড় ও হাল ছিল কিনা, না থাকলে কি কি ছিল। 2. নৌকা, লঞ্চ বা ভুটভুটিতে চড়া এবং মালপত্র নেওয়া বিষয়ে যা দেখেছ বা পড়েছ তার ভিত্তিতে পছন্দ মতো যে কোনো জলযানের ছবি আঁকো। পৃষ্ঠা 137। তোমার এলাকার যানবাহন। ফেরার সময় ইলিয়াস বলল, আগেকার অনেক যানবাহন এখনো আছে, আবার আরও অনেক রকম যানবাহন এসেছে। সুনীল বলল, কোন রাস্তায় কি চলে তা তো জানি, মানচিত্র দিয়ে দেখানো যাবে? অজিত বলল, আমি চেষ্টা করব, যদি পারি কাল তোদের দেখাবো। পরদিন অজিত স্থানীয় পরিবহন মাধ্যমের মানচিত্র এঁকে দেখালো। স্যার নিজে একটু দেখে সবাইকে দেখালেন। সবাই মানচিত্র দেখতে লাগলো। অজিত বলল, চওড়া পিচ রাস্তাটা পশ্চিমে আর উত্তরে, খালটা গেছে পূর্ব দিক দিয়ে। ইলিয়াস বলল, সে তো নৌকো দেখেই বোঝা যাচ্ছে। নাসরিন বলল, দেখ, বড় রাস্তায় গরুর গাড়ি চলে না, শুধু উত্তর দিকের ঘাট থেকে বড় রাস্তায় গরুর গাড়ি যায়। অরূপ বলল, দক্ষিণ দিকের খেয়াঘাটের রাস্তায় অনেক কিছু যায়, বাস লরি চলে না, গরুর গাড়ি চলে না। পিন্টু বলল, দুটো খেয়ার মাঝের রাস্তা দিয়ে শুধু সাইকেল যায়, স্কুটার মোটর সাইকেলও যায় না। অজিত বোঝালো, সরু সেতু, তাই বাঁশের আর পুরনো হয়ে গেছে। স্যার বললেন, বেশ বেশ, বলো দেখি সমস্ত রাস্তায় কোন যান যেতে পারে। খানিকক্ষণ দেখে 2-3 জন একসঙ্গে বলল, সাইকেল। ঠিক বলেছ, সাইকেল খুব গুরুত্বপূর্ণ একটা যান। 10-15 কিলোমিটার যাতায়াতে সাইকেল পরে খুব দরকারি হবে। পৃষ্ঠা 138। তোমার বাড়ির কাছাকাছি অঞ্চলের পরিবহনের মাধ্যমের মানচিত্র আঁকো, পছন্দ মতো চিহ্ন ঠিক করে নাও। পৃষ্ঠা 139। তোমাদের বাড়ির কাছাকাছি কি কি যানবাহন চলে বাড়ির চারপাশে কয়েকদিন ধরে লক্ষ্য করো, তারপর লেখো। কবে দেখেছো, তারিখ, কখন দেখেছো, বাড়ির কোন দিকে দেখেছো, কি কি যান দেখেছো, তাদের সংখ্যা কত। পরিবেশ বান্ধব পরিবহন, সাইকেল। স্যার বলেছিলেন ভবিষ্যতে সাইকেল খুব দরকারি হবে, কিন্তু কেন কেউ ভেবে পেল না। শেষে স্যারের কাছেই জানতে চাইল। স্যার বললেন, গাড়ি চললে ধুলো ধোঁয়া হয়, তাই না? অজিত বলল, গাড়ি নতুন থাকলে ততটা ধোঁয়া হয় না, পুরনো হয়ে গেলে খুব ধোঁয়া হয়। অরূপ বলল, কয়লার ধোঁয়ার মতো গাড়ির ধোঁয়াতেও বিষাক্ত গ্যাস আছে। কেয়া বলল, হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছি, পাশের লরিটা ছাড়লো, কালো ধোঁয়ায় চারিদিক ভরে গেল। শহরে তো রাস্তায় জ্যাম, সারাক্ষণই গাড়ি থামছে আর ছাড়ছে, বাতাসে সব জায়গায় বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে, কার্বন ডাই অক্সাইড আছে, আরও নানা রকম বিষাক্ত গ্যাস। রুবি বলল, গাড়ির ধুলোয়ও গাছের খুব ক্ষতি হয়, পাতায় ধুলো জমে কালো হয়ে যায়। পৃষ্ঠা 140। ওই পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারবে না, ধুয়ে দিলে ভালো হয়। বৃষ্টি হলে পাতা ধুয়ে যায়, তখন গাছ আবার লকলকিয়ে বাড়ে। রাস্তায় গাড়ির তেল মবিল পড়ে, বৃষ্টিতে তা ধুয়ে যায় চাষের ক্ষেতে, এতেও মাটির ক্ষতি হয়, ফসল কমে যায়। পুকুরেও বৃষ্টির জল ধুয়ে যায়, পুকুরের মাছের ক্ষতি হয় না? হয়তো। বুঝেছি, সেজন্য ভবিষ্যতে সাইকেল বাড়বে, সাইকেল চললে বাতাসের দূষণ হবে না। ইলিয়াস বলল, কিন্তু প্যাডেল করায় কষ্ট হয়, সবাই তো আরাম চায়।
মোটর বাইক চায়, তারা কি আর এসব ভাববে? অবশ্যই সকলকেই ভাবতে হবে। মিনিট খানেক সবাই চুপ করে থাকলো, তারপর নানাজন নানা কথা বলতে লাগলো। রাস্তায় এত গাড়ি, অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের সময় কম, সাইকেলে কি করে যাবে, পাশে অনেকে গাড়িতে যাবে, তাদের গাড়ির ধোঁয়াটা লাগবে, সাইকেলে যে যাচ্ছে তার মুখেই লাগবে। পৃষ্ঠা 141। এসব সত্যি কথা, তবে এর সমাধানও ভাবা যায়। কিন্তু আর একটা সত্যি হলো, খনিতে জমা পেট্রোলিয়াম কমে যাচ্ছে, এর কোনো সমাধান নেই, ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়তেই থাকবে। ইলিয়াস বলল, কলকাতায় ট্রাম আছে, ট্রেনের মতোই, তবে ছোট, বিদ্যুৎ শক্তিতে চলে, তাতে তো দূষণ কম। রুবি বলল, ঠিক, তাহলে ট্রাম আর ট্রেন চালাতে হবে। সেটা খুবই ভালো কথা, কিন্তু সর্বত্র বিদ্যুতের লাইন যাবে না, তাই বিদ্যুৎ চালিত বাইক, 4 চাকার গাড়ি এসব থাকবে, তবে সাইকেলও বাড়াতে হবে। সাইকেল চালানো আরও সহজ করার জন্য রাস্তার সমস্যাগুলো কিভাবে কমানো যায় ভাবো, আলোচনা করো, তারপর লেখো। অ্যাক্সিডেন্টের সমস্যা, মানুষের কম সময়ের সমস্যা, অন্য গাড়ির ধোঁয়ার সমস্যা, অন্য সমস্যা যা কেউ বলেনি। ঝিকঝিক। পরের দিন উড়োজাহাজ, ডুবোজাহাজ আর ট্রেন নিয়ে কথা শুরু হলো। তিনটেই আশ্চর্য জিনিস। উড়োজাহাজ আশ্চর্য জিনিস, কি করে ওড়ে। ডুবোজাহাজ আশ্চর্য জিনিস, জলে ডুবে কি করে জোরে ছুটে যায়। ট্রেন আশ্চর্য জিনিস, অত বড় গাড়ি দুটো সরু লাইনের ওপর দিয়ে কি করে যায়, একসঙ্গে এত লোক নিয়ে যায়। স্যার ক্লাসে এলে রেলের কথাই আগে বলল সজল। স্যার প্রথমেই বললেন, একটা ট্রেন কত বড় বলো দেখি। 9-10টা বগি থাকে, একটা বগিতে 3-4টে বাসের লোক ধরে। পৃষ্ঠা 142। একটা ট্রেনে 30-40টা বাসের লোক ধরে। এখন আবার সব 12 বগির ট্রেন হয়েছে, তাতে আরও বেশি লোক ধরবে। আকাশ বলল, স্যার মেল ট্রেনে আরও বেশি বগি থাকে, 20-22 বগি, ভিতরে শোয়ার জায়গা থাকে। রুবি বলল, তুই তো রাত্রিতে গেছিস, তোর ভয় লাগেনি? কিসের ভয়? সরু লাইনের ওপর দিয়ে যাচ্ছে, যদি লাইন থেকে পড়ে যায়, এসব মনে হয়নি? স্যার বললেন, ট্রেনের দুদিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে, কোনো দিকেই লাইন থেকে সরতে পারে না, সুযোগ পেলে একটু ভালো করে দেখে নিও। বিশু বলল, তাহলে ট্রেন নিজেই লাইনের ওপর থাকে, ড্রাইভারকে তার জন্য কিছু করতে হয় না? ড্রাইভার সিগন্যাল দেখেন, ঠিক সময় স্টার্ট দেন, ব্রেক চাপেন। এ কথা শুনে বিশুর খুব স্বস্তি হলো। রুবি বলল, স্যার ওর খুব ইচ্ছা ট্রেন চালাবে, শুধু ভাবে সরু লাইনের ওপর চাকা রাখতে পারবে কিনা। আজ ওর ভয় কাটলো। নাসরিন বলল, আগে কয়লার ইঞ্জিনও ছিল, নানির কাছে শুনেছি। ঠিকই শুনেছ, স্টিম ইঞ্জিন, কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো, সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো, তার ঠেলায় চাকা ঘুরত। অরূপ বলল, স্যার এসব কবেকার কথা, কত সাল থেকে এদেশে ট্রেন চলছে? 1853 সালের 16ই এপ্রিল এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে। 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। এই রাজ্যে ট্রেন চলা সেই শুরু। মানুষ ট্রেনে করে আর কি কি নিয়ে যায়, এসব নিয়ে বাড়িতে পাড়ায় নিজেরা আলোচনা করো। যারা ট্রেন দেখেনি তাদের অন্যরা বুঝিয়ে দাও, তারপর লেখো। তোমার ঠিকানা, বাড়ির সবচেয়ে কাছে রেল লাইন কোথা দিয়ে গেছে ও সেটা বাড়ি থেকে কত দূরে, বাড়ির সবচেয়ে কাছে স্টেশনের নাম ও সেটা বাড়ি থেকে কত দূরে। ট্রেনে করে মানুষ আর কি কি বয়ে নিয়ে যায়। জনবসতি ও পরিবেশ, সামাজিক পরিবেশ। পৃষ্ঠা 143। ফেরার পথে খুব ভিড় ছিল, বাস, লরি, মোটর গাড়ি, মোটর বাইক, রিক্সার ভিড়। মানুষ তো আছেই, কষ্টের সৃষ্টে ভিড় পেরিয়ে নাসরিন বলল, দেশে এত লোক, তাই এত ভিড়, এত দূষণ, এত সমস্যা। ইলিয়াস বলল, সবাই যদি পরিবেশের কথাটা বুঝতো আর পরিবেশটা যত্ন করত, তাহলে এত সমস্যা থাকতো না। পরদিন ক্লাসে স্যারের সামনে জনসংখ্যার সমস্যা নিয়ে কথা উঠল। রুবি বলল, দাদু বলেন, আসল কথা শিক্ষা। সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ, সমস্যা নয়। তারা অন্যের কথা ভাবেন, বোঝেন, তারা পরিবেশেরও যত্ন করেন। স্যার বললেন, ঠিক বলেছ, তারা গাছ বাঁচান, গাছ বসান, গাছের যত্ন নেন, বিপন্ন পশু পাখি পতঙ্গদের কথা ভাবেন, চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না, মানুষজনের পাশে থাকেন। এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। অনেক মানুষকে নিয়ে সমাজ, সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না। এই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যান, কেউ
একই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যান, কেউ পারেন না। এরা সবাই পাশাপাশি থাকবেন, প্রত্যেকে নিজের মতো করে বাঁচবেন, কিন্তু কেউ কাউকে ছোট ভাববেন না, অন্য কাউকে ঘৃণা করবেন না, তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে। বিশু বলল, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবেন? স্যার হেসে বললেন, রুবি, তোমার দাদু তো এমন মানুষের উদাহরণ, তার কথা বলবে নাকি সবাইকে? রুবি বলল, দাদু ছোটবেলায় খুব গরিব ছিলেন, সংসারের অনেক কাজ করতেন, নিজেই পড়তেন, বুঝে বুঝে পড়তেন, বন্ধুদেরও পড়া বোঝাতেন, কিন্তু তারা অনেকেই নানা কারণে স্কুলে পড়তে পড়তেই লেখাপড়া ছেড়ে দেন। কেউ মাঠে মুনিশ খাটেন, কেউ বাজারে আলু বেচেন। পরে দাদু হাই স্কুলের হেডমাস্টার হয়েছিলেন, কিন্তু দাদু স্কুলের বন্ধুদের কাজকে সম্মান করেন, চাষ, বাজার, দোকান এসব ব্যাপারে তাদের মত নেন। 144। অনেকেই সুস্থ সামাজিক পরিবেশ গঠনের চেষ্টা করেন। তোমরা দেখো তেমন একজন মানুষের কথা, তোমার দেখা তেমন একজন মানুষের কথা লেখো। তার নাম ও ঠিকানা, তিনি কি করেন বা করতেন, তোমার সঙ্গে তার কি ধরনের পরিচয়, জীবিকার জন্য নয় এমন কি কি কাজ তিনি করেন, তিনি সুস্থ সামাজিক পরিবেশ গড়ার চেষ্টা করেন, ভাবছ কেন? পৃষ্ঠা 144। স্বাস্থ্য ভালো করতে হবে। রুবির দাদুর কথা সবাই জানতো। আয়ুব ভাবত তিনি মাছের চাষ করেন। স্কুলের হেডমাস্টার ছিলেন শুনে অবাক হয়ে গেল। ফেরার পথে রুবিকে বলল, তুই যে বলেছিলি দাদু মাছেদের কথা অনেক জানেন। রুবি বলল, জানেন তো, পুকুর আছে না, ছোটবেলায় ওই পুকুরের আয় তো সারা বছরের অর্ধেক খরচ চলতো। এবার আয়ুব বুঝলো ব্যাপারটা। সুনীল বলল, তোর দাদুর কি এখন অনেক বয়স? আমি যেবার 1-এ ভর্তি হলাম সেবার অবসর নিলেন, এখন 64-65 হবে, কিন্তু দেখলে মনে হবে 50। পৃষ্ঠা 145। এখনও সাঁতার কাটেন, রোজ আধ ঘন্টা। আমাকে সাঁতার শিখিয়েছেন, ছুটিতে যাই, সাঁতার কাটি। এখানে পুকুর নেই, তাই এখানে সাঁতার কাটা হয় না। পুকুর তো আছে, তোদের বাড়ির কাছেই তো। ওই জল তো নোংরা, ওখানে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। দাদু পুকুরের জল ঝকঝকে, অথচ মাছ বোঝায়। এই খাবার দিচ্ছেন, আবার মেশিন দিয়ে জল বাতাস গুলে দিচ্ছেন, কিছুদিন পর পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছেন। নাসরিন বলল, দাদু কি শুধুই সাঁতার কাটেন, হাঁটেন না, অন্য ব্যায়াম করেন না? কাজের দরকারে অনেক হাঁটেন। যারা হাঁটাহাঁটি করেন না দাদু তাদের বলেন ব্যায়াম করতে। স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন বয়সে কি কি করা ভালো, বাড়িতে পাড়ায় নিজেরা আলোচনা করে লেখো। 5 থেকে 10 বছর, 10 থেকে 15 বছর, 15 থেকে 30 বছর, 30 থেকে 45 বছর, 45 থেকে 60 বছর, 60 বছরের বেশি। পড়া আর শেখা। পরদিন ক্লাসে আগের দিনের পথের গল্প হলো। সব শুনে স্যার বললেন, রুবির দাদু প্রকৃত শিক্ষিত মানুষ। উনি নানা পদ্ধতিতে শিখেছেন, শুধু বই পড়ে শেখেননি। ওর শেখায় পড়ার সঙ্গে বাস্তবের যোগ হয়েছে, শিক্ষা সার্থক হয়েছে। নাসরিন বলল, শুধু বই পড়লে ভালো শিক্ষা হয় না, পড়ার সঙ্গে অনেক কাজ করার কথা বইতেই রয়েছে, সেগুলো করতে হবে। কি করছো তা লিখতে হবে। এমন করতে করতেই শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে। রুবির দাদুর শিক্ষায় সেভাবেই বাস্তবের যোগ হয়েছে। 146। ওর বইতে হয়তো তা ছিল না, তবে উনি খুব গরিব ছিলেন, পরিস্থিতি ওকে বাস্তবের কাছে ঠেলেছিল। বাড়িতে আমাকে বলে, অন্য কিছু করতে হবে না, ভালো করে লেখাপড়া করো। এটা ঠিক নয়, শেখার বিষয়ের একটা অংশ মাত্র বইতে থাকে। অজিত বলল, স্যার কত অংশ বইতে থাকে? সেটা বলা যায় না, সব বই একরকম নয়, আবার কিছুটা বই ব্যবহারের উপর নির্ভর করে। তোমরা গত 9-10 মাস কিভাবে বই ব্যবহার করছো, যত বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে তা করেছো, তা করে লিখেছো? কয়েকজন হাত তুলল, কেউ কেউ বলল, হ্যাঁ করেছি। স্যার আবার বললেন, যেসব বিষয়ে পরীক্ষা করতে বলা হয়েছে সেগুলো করেছো? আবার কয়েকজন হাত তুলল। স্যার এবার বললেন, বইতে করতে বলা হয়নি এমন কি কি কাজ করেছো? স্বপ্না বলল, শুধু ধান ক্ষেত নয়, আম বাগানের আর উইঢিবির মাটি গুঁড়ো করে পরীক্ষা করেছি। সিরাজ বলল, আমি পুকুরের পাড়ের মাটি আর জলের নিচের পাঁক নিয়ে পরীক্ষা করেছি। এই তো চাই, বইতে যা বলা আছে তা করলে শেখা শুরু হবে, তখন দেখতে পাবে শেখার আরও কত কি আছে। তুমি কিভাবে শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ ঘটানোর চেষ্টা করছো ভেবে দেখো। সংসারে কি কি কাজ তুমি করো, পরিবারের আয়ের জন্য অন্য কারো কাজ করতে হয় হলে কি করো, বইতে যেসব কাজ করার কথা পেয়েছো তার মধ্যে কতগুলো করেছো, এসব কাজ করতে কেমন লেগেছে।
পৃষ্ঠা 147। গীতালির সাইকেল। ক্লাসে এসে স্যার রোজই সবাইকে একবার দেখে নেন। এদিনও তাই দেখছিলেন। মনে হলো গীতালির মুখটা থমথমে। এমনিতে ক্লাসে বিশেষ কথা বলে না, কিন্তু হাসি খুশি থাকে। কোনো কারণে দুঃখ পেয়েছে। স্যার ওর দিকে হয়তো একটু বেশিক্ষণ তাকিয়েছিলেন। গীতালি উঠে দাঁড়িয়ে বলল, স্যার বাড়ির কাজের কোনো দাম নেই, বরং বাইরের কাজ করাই ভালো। আরও 2-4 কথার পরে ব্যাপারটা বোঝা গেল। ওর দাদা রতন ক্লাস 9 পর্যন্ত স্কুলে আসতো, বছর 2 হলো আসে না। শিবু জ্যাঠার কাঠগোলায় কাজে ঢুকেছে। ওখানকার নিয়ম, প্রথম 6 মাস কাজ শিখবে, মাইনে পাবে না, কিছুটা শিখতে পারলে তারপর থেকে মাইনে দেবে। 1 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও কাজ শেখেনি, মাইনে পায় না। বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে যাবে, অথচ সাইকেলটা নিয়ে যাবে। সে 9টায় ঘুম থেকে উঠে টিফিন খেয়ে চলে যাবে। গীতালি ঘরের সব কাজ করবে, তারপর 1.5 কিলোমিটার হেঁটে স্কুলে আসবে। স্যার বুঝলেন সমস্যাটা, বলে ফেললেন, তোমার মা বাড়িতে থাকেন না, মা কাজে যান। স্যার ভাবলেন ওর একটা সাইকেল দরকার, তাই বললেন, এতটা রাস্তা হেঁটে আসতেই তোমার কষ্ট, তাই না? আমার স্কুল দূরে, তাই সাইকেলটা দাদু আমাকেই দিয়েছে। তাতেই দাদার রাগ। তাই মা বলেছিল এখন দাদা নেই, দাদা মাইনে পেলে তাকে সাইকেল কিনে দেবো, তখন তুমি নেবে তোমার সাইকেলটা। কিন্তু দাদা তো মন দিয়ে কাজ শিখছেই না, মাইনে পাবে কি? স্যার আবার একটু ভাবলেন, তারপর বললেন, আগের অভিভাবক সভায় কে এসেছিলেন, তোমার মা নাকি বাবা? গীতালি মাটির দিকে তাকিয়ে বলল, কেউ আসেননি। পরের বার তোমার মাকে আসতে বলো, আমি ওকে বুঝিয়ে বলবো। গীতালি ও রতনের সমস্যার মতো অনেক সমস্যা চারপাশে দেখা যায়। তুমি এমন যে সমস্যা দেখেছ তা নিয়ে লেখো। পৃষ্ঠা 148। যাদের নিয়ে সমস্যা তাদের নাম ও সম্পর্ক, সমস্যাটার সংক্ষেপে লেখো। সমস্যাটার সমাধান বিষয়ে তোমার বক্তব্য লেখো।